হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি জানেন কেন মার্ক জুকারবার্গ একই ধরনের টি শার্ট পরেন আর এলন মাস্ক ও রাকেশ ঝুনঝুনওয়ালার মতো রিচেস্ট লোকেরা কেন মিডিল ক্লাসের মতো থাকতে পছন্দ করে? তার কারণ আমাদের অনেকেরই অজানা। তাই আমরা আজকে এই ভিডিওতে সেই কারণগুলোই জানবো। আর আপনারা উদাহরণ হিসেবে এই ভিডিওটাকে দেখতে পারেন। এই ভিডিওতে লুলু গ্রুপের ওনার ইউসুফ আলী নিজের এমপ্লয়িকে ডাকে আর লোকেদের দেখান যে নিচে একটা সাধারণ ঘড়ি পরলেও তার এমপ্লয়ের হাতে ডায়মন্ডের ঘড়ি রয়েছে। তাছাড়া তিনি অ্যাফোর্ড করতে পারেন না এমনটাও নয়, কিন্তু প্রশ্ন হলো যে কেন তিনি সাধারণ একটা ঘড়ি পরেন। তারপর এই ভিডিওটাকে দেখুন। ইনি হচ্ছেন স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। তিনি মাত্র 29 বছর বয়সেই 22 মিলিয়নের মালিক হয়ে যান। তার কাছে এতটাই টাকা আছে যে চণ্ডীগড়, মেঘালয়, সিকিম ও পন্ডুচেরির কম্বাইন্ড জিডিপি এসে যাবে। আর এক সময় তিনি 30 ইন্ডিয়ান রিচেস্ট লোকেদের মধ্যে নাম্বার 1-এ ছিলেন। কিন্তু তবুও স্যাম সাধারণ একটা বাড়িতে থাকতেন, যেখানে তার সাথে 2 থেকে 3 জন রুমমেটসও থাকতো। আর তার কাছে যেমন ফারারি, ল্যাম্বরগিনির মতো দামি গাড়িও নেই, আছে শুধু একটা পুরনো টয়োটা করোলা। তাছাড়া তিনি চুলের কোনো স্টাইলও করেন না, শর্টস আর লুজ টি শার্ট পরেই ঘুরে বেড়ান। আর তিনি ডোনেট করেন কোটি টাকা লোকেদের কল্যাণের উদ্দেশ্যে। তাই অনেকেই স্যাম ব্যাঙ্কম্যানকে বর্তমান সময়ের রবিনহুড বলে, আর অনেকেই স্যামকে ক্রিপ্টো ওয়ার্ল্ডের মাইকেল জর্ডান নামেও আখ্যা দেয়। আর ফ্রেন্ডস, আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড 2022-এ দেখি, তবে দেখব যে স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে পুলিশ গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়। আর 115 সালের জন্য তার জেল হয়ে থাকলেও কিংবা না হলেও কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে আমাদের সামনে স্যামের গরিব দেখানোটা কতটা জরুরি। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তার মনের কথা কি করে জানতে পারলাম? তবে আপনারা তার একটা ইন্টারভিউ এই আর্টিকেলের এই লাইনটাতে চোখ বুলাতে পারেন। এই ইন্টারভিউতে তিনি নিজেই বলেন যে আমি চাই লোকেরা আমাকে যাতে ক্রেজি মনে করুক। কিন্তু প্রশ্ন হলো কেন ওয়ার্ল্ডের রিচেস্ট লোকেরা নিজেকে গরিব দেখাতে চায়, আর আমরা যেখানে একটা আইফোন কেনার জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিই, সেটাও রিচ দেখার জন্য। ফ্রেন্ডস, এর 3টি রিজন রয়েছে। নাম্বার 1, রিলেটিভিটি। এটা আসলে কি তা জানার জন্য ভালো করে এই উদাহরণটাকে শুনুন। 1970s-এ আমেরিকাতে লোকেরা যেখানে সেখানে অনেক নোংরা ফেলতো। সেটাকে ঠিক করার জন্য আমেরিকান গভর্নমেন্ট একটা ইমোশনাল অ্যাড বানালেন। সেই অ্যাডে একটা বাস স্টপের সিন দেখানো হয়। সেই বাস স্টপে অনেক মানুষ বাসের ওয়েট করছিল। তাই টাইম পাসের জন্য কেউ নিউজ পেপার পড়ছিল, কেউ কফি খাচ্ছিল, আবার কেউ স্মোক করছিল। আর যখন বাস এসে যায় তখন তারা সবকিছুকে সেখানেই ফেলে দিয়ে বাসে চেপে যায়। তারপর একটা আমেরিকান পোস্টারে ফোকাস করে দেখানো হয়, যেটাতে একটা মানুষ কাঁদছে। এই অ্যাডটাকে সেই সময় অনেক চালানো হলো, কিন্তু সাইকোলজি অ্যাকর্ডিং এটা একটা বেকার অ্যাড ছিল। কেননা আমেরিকান গভর্নমেন্ট ভেবেছিলেন যে লোকেরা এই অ্যাড দেখে ইমোশনাল হয়ে আর নোংরা ফেলবে না, কিন্তু হলো তার উল্টোটা। লোকেরা আরো বেশি বেশি করে নোংরা যেখানে সেখানে ফেলতে স্টার্ট করলো। সাইকোলজিতে একটা প্রিন্সিপাল রয়েছে, সোশ্যাল প্রুফ ইন ট্রাইবস, অর্থাৎ আমরা নিজেদের মতো লোকেদের দেখে অ্যাট্রাক্ট হয়, আর তারা ভালো করুক বা খারাপ করুক আমরা তাদেরকে দেখে সেটাই করতে শুরু করে দিই। তাছাড়া আমরা আর একটা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব। যেমন এটা হলো শিল্পা শেট্টির ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে সে যোগা শেখায়। শিল্পা শেট্টি এমনিতেই অনেক ফেমাস আর অ্যাট্রাকটিভ, আর সে যোগাও ভালো শেখায়, কিন্তু তবুও তার ভিডিওতে ভিউ কম আসে। এর রিজন হলো রিলেটিভিটি। কেননা আমরা তার সাথে নিজেকে রিলেট করতে পারি না, আমাদের মনে হয় আমরা তার মতো নয়, তাই আমরা তার ভিডিও দেখি না। আর যে ফিট টিউবার নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাতে সে সিম্পল অ্যাডভাইস দেয়, কিন্তু তবুও তার ভিডিওগুলোতে ভিউ ভালো যায়। কেননা আমাদের মনে হয় সে আমাদের মতো একটা নর্মাল মানুষ। আর এটার ফার্স্ট রিজন হলো যে ম্যাক্সিমাম যারা P2C ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ যেসব বিজনেসে কাস্টমারকে ডাইরেক্ট জিনিস বিক্রি করা হয়, সেই সময় তারা নর্মাল মানুষের মতো ড্রেস করাটাই বেশি প্রেফার করে। এটা করার কারণে তাদেরকে দেখতে অনেক রিলেটিভলি লাগে, ফলে বেশি মানুষ তাদের প্রোডাক্টগুলোকে কিনে আর তাদেরকে সম্মানও করে। তাই বেশিরভাগ মিলিয়নার্সরাই নর্মাল মানুষদের মতো সাধারণভাবে জীবনযাপন করে, আর তার জন্য তারা পিয়ারসও করায়। তাদের ইন্টেনশন লোকেদের স্ক্যাম করার না থাকলেও কিন্তু তবুও তারা পিয়ার করায়, যাতে তারা লোকেদের কাছে অনেকটাই রিলেটেবল আর অ্যাপ্রোচেবল লাগে। এটা করার কারণে লোকেরা নিজে থেকেই তাদের ব্র্যান্ডের সাথে রিলেট হয়ে যায়। আর যদি আমরা মার্ক জুকারবার্গের কথা বলি, তবে তিনি সবসময়ই একই ধরনের টি শার্ট পরে থাকেন। কেননা তিনি মনে করেন
একই ধরনের টি শার্ট পরার কারণে তার ড্রেস পরার ক্ষেত্রে বেশি টাইম নষ্ট হয় না, আর তার সাথে সাথে তার একটা বড় পারপাসও সলভ হয়ে যায়, সেটা হলো নর্মাল মানুষদের মতো দেখার। আর ভেবে দেখুন, যদি মার্ক জুকারবার্গ সবসময়ই স্যুট বুট পরে থাকতো তবে তার জন্য আমাদের ফিলিংস ডিফারেন্ট হতো। কিন্তু সিম্পল দেখতে এই টি শার্ট গুলোও কোনো সাধারণ টি শার্ট নয়। তার টি শার্ট ইটালির ফেমাস ডিজাইনার বুটালো কাস্টম ডিজাইন করে, আর তার একটা টি শার্টের মূল্যই 1 লাখ টাকার মতো। ইনফ্যাক্ট তিনি 210 কোটি টাকা দিয়ে তার বাড়ির সামনের সব জায়গা কিনে নিয়েছেন, কারণ আশেপাশের লোকেরা তাকে যাতে ডিস্টার্ব না করুক। আর ফ্রেন্ডস, ধনী লোকেদের সিম্পল জামা পরার সেকেন্ড রিজন হলো সিম্পল লাইফস্টাইল অ্যান্ড বিং পার্ট অফ ট্রাইব। যেমন আমান গোয়েল 26 বছর এজে 50 কোটি টাকায় নিজের স্টার্টআপ বিক্রি করলেন। আর যখন তাকে একটা পডকাস্টে জিজ্ঞাসা করা হয় যে ধনী হয়ে যাওয়ার পর তার কি কখনো মনে হয়েছে তাকে দেখে বাকি মানুষেরা জেলেসি ফিল করছে, তখন তিনি উত্তরে বলেন হ্যাঁ। তারপর তিনি এটাও জানান যে যখন আমি কারোর সঙ্গে কথা বলি তখন সবকিছু চিন্তা ভাবনা করে বলতে হয় যাতে আমার কথায় কারো খারাপ না লাগে। আর যখন আমি কোনো পার্টিতে যাই তখন সবাই বলে যে দেখো আমান কত বড় লোক হয়ে গেল, কিন্তু তবুও তার অহংকার নেই। কিন্তু আমান চাই যে এই কথাগুলো যাতে আমি না শুনি। ইন শর্ট, আপনার কাছে যখন অনেক টাকা এসে যাবে তখন আপনাকে সবাই জাজ করতে শুরু করে দেবে। তাই পুরনো রিলেশনগুলোকে আগের মতো ভালো রাখার জন্য আপনার ড্রেস আপ আর আপনার কথাগুলোকে খুবই সাবধানে লোকেদের সামনে প্রকাশ করতে হবে। আর তাছাড়া এই ধনী লোকেদের গরিব দেখার জন্য থার্ড রিজন হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কিছুদিন আগে আইআইটি বোম্বে পায় 107 কোটি টাকার ডোনেশন তাদের ইনফ্রাস্ট্রাকচার আর ফেসিলিটিকে ইমপ্রুভ করার জন্য। আর যেখানে 160 কোটি টাকা রোজগার করার ইচ্ছাই আমাদের মতো সাধারণ মানুষেরই থাকে, সেখানে 160 কোটি টাকা ডোনেট করার পর সে নিজের নাম পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করলো না। এমনি অনেক বিলিয়নার্সরাই রয়েছেন যাদের পাবলিসিটি পাওয়ার কোনো ইচ্ছা থাকে না। তাছাড়া তারা কোনো নিউজ বা সোশ্যাল মিডিয়াতে হাইলাইটসও হয় না, কেননা তারা বাস্তবেও অনেক সিম্পল আর হাম্বল হয়। যেমন আমাদের মধ্যে অনেকেই কার্লোস স্লিম হিরোর নাম পর্যন্ত শুনেনি। 2007-এ তার ওয়েলথ ওয়ারেন বাফেটের থেকেও বেশি ছিল আর বিল গেটসের প্রায় সমান ছিল, কিন্তু তবুও সে নিউজে কখনোই আসেনি, কেননা তিনি নিজের প্রোফাইলকে লোতেই রাখতে চেয়েছিলেন। তার এক্সাক্ট রিজনকে জানার জন্য আমাদেরকে ম্যাসলোর থিওরিকে জানতে হবে। ম্যাসলো এই পিরামিডের মাধ্যমে আমাদের 5টি নিডসের কথা জানিয়েছেন। এই 5টি নিডসের মধ্যে প্রথম নিডস হলো সোশিওলজিক্যাল নিডস। এই স্তরে মানুষের জল চাই, খাবার চাই আর ঘুম চাই। এই বেসিক নিডস গুলো যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ আমাদের আর কিছুই ভালো লাগে না। আর এই বেসিক নিডস গুলোকে পূরণ করার জন্য আমরা কারোর প্রাণ পর্যন্ত নিতে পারি। যখন এই সকল নিডস গুলো ফুলফিল হয়ে যায় তখন আসে দ্বিতীয় স্তর, সেফটি নিডস। এই সময় আমাদের সেফটি ফিল করার জন্য টাকা চাই, বাড়ি চাই। আর যখন আমরা সিকিউর ফিল করি তখন আমরা তৃতীয় স্তরে পৌঁছাই। এই তৃতীয় স্তরটি হলো লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস, অর্থাৎ আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে থেকে ভালোবাসা চাই। আমরা চাই আমাদেরকে যাতে সকলে ভালোবাসুক। যখন এই নিডস গুলো পূরণ হয় তারপর আসে চতুর্থ স্তর, এস্টিম নিডস, অর্থাৎ এই সময় আমাদের আশেপাশের লোকেদের কাছে থেকে সম্মান চাই। আর এই নিডস গুলোকে পূরণ করে কেউ আইফোন কিনে, কেউ বা ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে নিজের স্ট্যাটাস নিডস এর ইচ্ছা পূরণ করে। তারপরে এই স্ট্যাটাস নিড গুলো পূরণ হওয়ার পর আসে সর্বোচ্চ স্তর, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই স্তরে মানুষের নিজের জন্য কোনো নিডস থাকে না, তারা মানুষের কল্যাণকারী কাজের মাধ্যমে আত্মতৃপ্তি পেতে চায়। যেমন জ্যাক কেনেডি বিলিয়ন্স অফ ডলার কামানোর পর সব টাকা দান করে দেন, আর 20 বছর পর্যন্ত কেউ জানতেও পারে না যে কে এত এত হাসপাতাল, স্কুল বানাচ্ছে। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সব টাকা যদি ডোনেট করে তবে তার ফ্যামিলির কি হলো? তবে আপনাদের জানিয়ে দিচ্ছি যে জ্যাক কেনেডি কিন্তু তার ফ্যামিলির জন্য টাকা অবশ্যই বাঁচিয়েছেন। তিনি চেয়েছিলেন যে তার ফ্যামিলির যাতে বাকি 4টা নিডসের অভাব যাতে না থাকে। আর তাছাড়াও তিনি যে লেভেলে ছিলেন সেই লেভেলে পৌঁছানোর জন্য ম্যাসলো থিওরির বাকি 4টি নিডসের ফুলফিল থাকা প্রয়োজন। তবেই যে কোনো মানুষ এই লেভেলে বা স্তরে পৌঁছায়। এই স্তরে মানুষ নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে চায়। যেমন জ্যাক কেনেডি ছাড়াও আর একজন ব্যক্তিটির নাম না বললেই হয় না, তিনি হলেন এলন মাস্ক। তবে এলন মাস্কের নিয়ে কিছু বললাম না, আশা করি আপনারা সকলেই জানেন। এখন ফিরে আসি মেন টপিকে। যখন কোনো ব্যক্তি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে থাকে তখন অ্যাক্সিডেন্টলি যদি বাকি 4টি নিডসের মধ্যে যদি নিচের একটা নিডসের লেভেল ভেঙে যায় তখন
সে রাস্তায় এসে যায়। সেই সময় প্রথমে সে নিজের জন্য খাবার, জল ও ঘুমের ব্যবস্থা করে। তখন তার মাথায় লোকেদের হেল্প করার চিন্তা আসতেও পারে না। তাছাড়াও আমরা আর একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন লেট রাকেশ ঝুনঝুনওয়ালাকে। 2021 সালে যখন তিনি পিএম মোদির সাথে আলাপ করতে গিয়েছিলেন, তখন তাকে অনেকেই টোন মেরে বলতে শুরু করে যে পিএম এর সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, কিন্তু নিজের কাপড়কে প্রেস করারও দরকার মনে করলেন না। কিন্তু রাকেশ স্যার তিনি নিজেই জানান যে আমার এটা কোনো বড়সড় কথা বলে মনে হয় না। আর তিনি এটাও জানান যে আমি তো 600 টাকা দিয়ে প্রেসও করিয়েছিলাম, কিন্তু সাদা শার্টটা কুচকে গেলে আমি কি করব? তাছাড়া কাপড়ে কি রয়েছে? আমি কখনো কখনো শর্টস পরেই অফিসে যাই। অর্থাৎ মেসলো পিরামিড অনুযায়ী রাকেশ স্যার 5th স্তরে রয়েছেন, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডসে। তার প্রথম স্তর রুটি কাপড়া মাকান স্যাটিসফাইড হয়েছে। দ্বিতীয় স্তর সিকিউরিটি, এটাও স্যাটিসফাইড হয়েছে। তৃতীয় স্তর লাভ, সেটাও স্যাটিসফাইড হয়েছে, কেননা তার হাসি খুশি সুন্দর একটা পরিবারও রয়েছে আর নিজের ইনভেস্ট কমিউনিটিও রয়েছে। আর চতুর্থ স্তর সেলফ এস্টিমেও তিনি খুব ভালো ছিলেন, কেননা তাকে অনেকেই সম্মান দিত। আর যখন তিনি পিএম মোদির সঙ্গে দেখা করতে যান, তখন তিনি 5ম স্তরে ছিলেন। তাই তার কাপড়ের থেকেও বেশি ধ্যান এটাতে ছিল যে প্রাইম মিনিস্টার যেন তার আইডিয়া শুনুক। অর্থাৎ আমরা এই ভিডিও থেকে হিউম্যান সাইকোলজির 3টি অ্যামেজিং কনসেপ্টে নিয়ে জানলাম, যার মধ্যে প্রথম কনসেপ্ট হলো সোশ্যাল প্রুফ ইন ট্রাইবস। অর্থাৎ যখন কোনো মিলিয়নার সাধারণ মানুষের মতো থাকে, তখন সে বেশি রিলেটেবল লাগে আর বেশি মানুষ তার সাথে কানেক্ট হতে পারবে, ফলে ট্রাস্ট ক্রিয়েট হবে এবং সেলসও ইমপ্রুভ হবে। নেক্সট কনসেপ্ট হলো নর্মাল লাইফস্টাইল অ্যান্ড বিং পার্ট অফ ট্রাইব, যেটাতে আমরা দেখলাম আমান গোয়েল যেমন সিম্পলি থাকতে চান। তিনি এটাই চান যে যেভাবে মানুষ তাকে আগে জানতো সেইভাবেই যেন এখনও জানুক। এবং থার্ড কনসেপ্টে আমরা জানলাম মেসলো থিওরি, যেটা মানুষের বিভিন্ন চাহিদার স্তর সম্পর্কে জানায়। আর অনেক মিলিয়নার্সরাই পরোয়া করে না যে তাদেরকে নিয়ে লোকেরা কি ভাবছে, কেননা তারা সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্তরে পৌঁছে গেছে। আর আমাদের পৃথিবীতে 2 ধরনের ধনী ব্যক্তিরা বাস করে। তারা দুজনই সিম্পল ভাবে থাকার চেষ্টা করে, কিন্তু একজন করে তার সেলসকে ইনক্রিজ করার জন্য এবং আরেকজন নিজের কাজের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করতে চায়। ফ্রেন্ডস, আপনারা যদি এই ভিডিওটার মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন, তবে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।